বিলুপ্তির পথে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ভেড়ার লোমের কম্বল শিল্প। বংশ পরম্পরায় ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করে আসছেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুল খালেক। সারা দেশে একমাত্র তিনি ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করে থাকেন। সময়ের প্রযুক্তির সাথে টিকতে না পেরে হারিয়ে গেছে কম্বল তৈরির বাকি কারিগররা। তবে বয়সের ভারে বৃদ্ধ আব্দুল খালেকের আশঙ্কা, তার মৃত্যুর পর এই পেশায় আর কাউকে পাওয়া যাবে না। যদিও ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস বিসিকের। বিশেষ ধরনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে ভেড়ার পশম। এরপর একই রঙের পশমগুলো বাছাই শেষে পানিতে ভালো করে ধোয়ার পর নেওয়া হবে তুলা বানানোর প্রস্তুতি। পরবর্তীতে পশম শুকিয়ে ধনুই করে বানানো হয় তুলা। সেই তুলা চরকায় কেটে তৈরি হবে সুতা, আর সেই সুতোই হস্তচালিত তাতে বানানো হবে কম্বল। হাতে বোনা কম্বল তৈরির এই অসাধারণ কাজটি 50 বছরেরও অধিক সময় ধরে করে আসছেন চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার নয়াগলা মহল্লার 66 বছর বয়সী আব্দুল খালেক। শুধু কম্বলে নয়, জায়নামাজ, মাফলার, ওয়ালমেট সহ বেশ কিছু পণ্য তৈরি করেন তিনি। তবে বয়সের ভারে আগের মতো কাজ করতে পারেন না তিনি। আশঙ্কা, তার মৃত্যুর পর এ পেশায় আর কাউকে পাওয়া যাবে না। তাই ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখার আকুতি আব্দুল খালেক। তবে জীবন জীবিকার প্রশ্নে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি ভেড়ার লোমের কম্বল তৈরির বাকি কারিগরদের। ফলে ঐতিহ্যবাহী এই শিল্প এখন বিলুপ্ত প্রায়। পৃষ্ঠপোষকতার অভাবে তৈরি হয়নি স্থানীয় বাজারে। তাই এই শৈল্পিক কাজ শিখতে আগ্রহ নেই নতুন প্রজন্ম সহ এলাকার মানুষদের। সময় আর প্রযুক্তির সাথে টিকতে না পেরে কম্বল তৈরি বাকি কারিগররা হারিয়ে গেলেও অদৃশ্য এক মোহ আর পূর্বপুরুষের পেশার প্রতি ভালোবাসার টানে আব্দুল খালেক একাই ধরে রেখেছেন এই পেশা। বলছিলেন, আগামী প্রজন্মকে দেখানোর জন্য হলেও এ পেশার একজন উত্তরসূরি তৈরি হওয়া খুব জরুরি। ঐতিহ্যবাহী এই শিল্প নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়া গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর বিলুপ্তির হাত থেকে এই শিল্পকে বাঁচাতে উদ্যোগ নেওয়ার কথা জানান বিসিকের কর্মকর্তা। ভেড়ার লোমের কম্বলের সাথে মিশে আছে দেশভাগ, দেশান্তর আর জীবন জীবিকার প্রশ্ন। যদিও নানা কারণে আজ তা বিলুপ্ত প্রায়। আশঙ্কা, আব্দুল খালেকের মৃত্যুর পর হয়তো এর নিশানা মিলবে শুধু ইতিহাসের পাতায় কিংবা কোনো জাদুঘরে।
আগে তো ভেড়ার খামার থেকে গ্রাম থেকে ভেড়ার পশম কেটে আনতে হবে, এবং এই পশমটা তো খুব নোংরা, খারাপ, ময়লাযুক্ত। এই পশমের রংগুলো আমাকে নিয়ে এসে আলাদা করতে হয়, বাছাই করতে হয়। বাছাই করার পর তাকে ওয়াশ করতে হয়। ওয়াশ করতে নদীতে ওয়াশ করে তারপর যখন পরিষ্কার পবিত্র হয়ে গেল তখন তাকে শুকাতে হয়। শুকিয়ে মেশিন আছে, সেই মেশিনে ধুলাই করে এই তো আপনি দেখতে পাচ্ছেন এই তুলার মতো করতে হবে। তারপর এই চরখার সাইজে একে সুতা বানাতে হবে। সুতা বানিয়ে তারপর এই টানা কাপড়ে যেরকম টানা দেয় সেরকম টানা দিয়ে তারপর তাকে কম্বলে এই বুনানোর কাজ শুরু হলো। বুনানোর পরে তারপর এই সাইডে সাইডে জোড় হয়, কিন্তু যে যেরকম মাপ নেবে, 4 হাত 5 হাত 3 হাত 5 হাত 4 হাত 4.5 হাত 2.5 হাত, যে যেটা মাপ চাই তাকে সেই হিসাবে আমি তাকে বানিয়ে দিই। বানিয়ে আপনার ফিনিশিং করি, তারপর রোদ্রে শুকিয়ে তারপর তাকে বাজারে ছেড়ে দিই। এতে সম্পূর্ণ ভেড়ার পশমের দিয়ে আমি কম্বল তৈরি করি বা মাফলার তৈরি করি, জায়নামাজ তৈরি করি। আগে অনেক জিনিস বানাতাম, অলমেটও বানাতাম, এর কার্পেটও বানাতাম, কিন্তু আর শরীরে নাই না, আর কিছুই আমি করতে পারি না, শুধু কম্বলটাকে ধরে রেখেছি আর জায়নামাজ। তো তারপরও তো আমি এই শিল্পটাকে আমি ছাড়িনি। এ আমাকে কামড়ে ধরে রেখেছে, আমিও তাকে কামড়ে ধরে রেখেছি, বুঝছেন। তো আমি একাই আছি, অল বাংলাদেশের মধ্যে এর কারিগর কোথাও নেই, বুঝছেন। আর আগ্রহ হচ্ছে না কেন, যে এটাতে অত্যধিক পরিশ্রম, বুঝছেন, আর যে পরিশ্রম হিসেবে মূল্য পাই না। তাই সরকারের কাছে আমরা কতবার আবেদন করেছি যে দেখেন এই জিনিসটাকে আরো উন্নত করার জন্য, আপনি আরো সৌন্দর্য করার জন্য আপনি একটা ব্যবস্থা নেন, কিন্তু কে শুনে কার কথা। কত আমি প্রতিমন্ত্রী প্রাণী সম্পদ বিভাগের হাবিবুর রহমান সাহেব ছিলেন, নারায়ণ চন্দ্র ছিলেন, তাকেও বলেছি, ওনারাও এসেছে আমার বাসায় কতবার। বিভিন্ন সম্মেলনেও তারা আমাকে ডেকেছে, বুঝছেন। মতিঝিলে গিয়েছি, আপনার টাঙ্গাইলে গেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছি, আমি কতবার তাদেরকে বলেছি, কেউ কোনোদিন উদ্যোগ নেয় না। আমরা এক সময় ভেড়ার লোমের কম্বল তৈরি করতাম, তখন বাজার যা ছিল তাতে কোনো রকমের সংসার চলতো। বর্তমান পরিস্থিতিতে আধুনিক যুগে আমাদের কম্বলের আর সেরকম প্রভাব নাই, বাজারও আমরা পাচ্ছিলাম না। এই কারণে আমরা আস্তে আস্তে এই ব্যবসাটাকে ছেড়ে দিয়েছি। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করছে, কেউ বাণিজ্য করছে। এই শিল্পকে বাঁচার জন্য কোনো সরকার উদ্যোগ নেয়নি। যদি উদ্যোগ নিতেন তো হয়তো, বা এখনো যদি উদ্যোগ নেন তাহলে হয়তো আমাদের এই শিল্পটা আবার হয়তো চাঙ্গা হতে পারে। এখন মনে করেন যে এই অবস্থাতে আমরা যারা কম্বল বানাতাম তাদের পরনে কাপড় থাকতো না, পেটে ভাত থাকতো না, দিন রাত পরিশ্রম করতাম, এইভাবে মনে করেন যে কতদিন চলা যায়। তখন আস্তে আস্তে আমরা এই পেশাকে পরিত্যাগ করে দিয়েছি। মোটামুটি 15 থেকে 20 ঘর কাজ করতাম, তাতে বর্তমানে এখন একজনই করে, কারণ এই ব্যবসায় আমাদের কোনো উন্নতি হয় না। যার কারণে আমরা এখান থেকে অন্যান্য ব্যবসায় চলছি। কেউ রাজমিস্ত্রি, কেউ চায়ের দোকান, কেউ পেট্রোল পাম্পে চাকরি করছে, কেউ হয়তো সরকারি চাকরিও পেয়েছে। এই হিসাবে আমাদের এই ব্যবসাটা ছেড়ে দিতে বাধ্য, যে আমরা উন্নতি করতে পারিনি। যার কারণে এখন আমরা এই ব্যবসা থেকে সরে গিয়ে আমরা অন্যান্য ব্যবসায় চলে গেছি। এছাড়া আধুনিক যেসব বস্ত্রপাতি আসছে তাতে এদের সাথে আমরা মিলাতে পারছি না তালটা, যার কারণে আমরা এখান থেকে সরে যাচ্ছি। আমরা কম্বল তৈরি করি আপনার এই যে বাংলাদেশে, আমরা ভারত থেকে এসে আমরা কম্বল তৈরি আপনার 30-35টা ঘর আমরা কম্বল তৈরি করতাম, কিন্তু আমরা আসলে কাজে কোনো আপনার ইন্টারেস্ট পাইনি। কাজ করে আমরা কম্বলের মূল্য পাই না, বিক্রি করার জায়গা পাওয়া যায় না। আর যত সরকার এসেছে আমাদের বাংলাদেশে, যত সরকার এসেছে, সরকাররা কোনো একটু মাথা লাড়ায়নি আমাদের জন্য, আমাদের প্রতি একটু দয়াও দেখায়নি। আমরা কি করবো, ছেলে পেলেকে মানুষ করার জন্য কী হবে, লেখাপড়া, খাওয়া খরচ, এই আপনার কম্বল তৈরি করে। তো ওখানে বলেছি একটা কম্বল তৈরি করতে এতদিন টাইম লাগে, 10 থেকে 12 দিন একটা লোক লাগে কম্বল তৈরি করতে একটা। আর সেই কম্বলটা 100 টাকায় বিক্রি করে আমরা কি করে সংসার চালাই বলে। কিন্তু আমাদের চতুর্দিক থেকে চিন্তা ভাবনা করে যে সরকার যদি কোনো ব্যবস্থা আমাদের নিত, এই যে বড় বড় অফিসাররা গাড়ি নিয়ে 3-4 টাকার গাড়ি নিয়ে দিনের মধ্যে আসে, আমাদের সব কিছু এগুলো দেখে শুনে যায়, ওরাকে দুঃখের কথা বলি, আমাদের কোনো ব্যবস্থা কোনো দিনই করেনি। এই দিয়ে আপনার এই চিন্তা ভাবনা করে আমরা সংসার চালাবার জন্য, পেট চালাবার জন্য
মানে বিভিন্ন দিকে সব আমাদের পেশাটা ছেড়ে দিয়ে বিভিন্ন দিকে কাজে লেগে গেছে। আমাদের জীবনে যদি আমাদের না চলে, সংসার যদি না চলে, তাহলে আমরা কি করে আমরা তাহলে এই ব্যবসা করবো? আমরা নানা কারণে আমরা এই কাজটা ছাড়তে বাধ্য হই। ছেলে মেয়েরাও আসতে চায় না, আমরাও আসতে চাই না, অন্য কোনো বাইরের লোকও আসতে চায় না। আমরাই তো এই জিনিসে ব্যবসা করে আমরা খেতে পাই না, বাইরের লোক কি করে ব্যবসা করবে বা শিখবে এসে? আমি এই পেশার সাথে জড়িত আমার যতদিন এই জন্মের পরে, যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে, ততদিন থেকে আমি আমার বাবার সঙ্গে কাজ করতাম। বাবা সেই তার বাবার কাছে শিখেছিল এই কাজ, বুঝছেন? বা তার বাবার কাছে শিখেছে। ভারতে তাদের জন্মস্থান ছিল, ভারতেই তাদের বাসা ছিল। এখন এ দেশে অনেক দিন আগে যতদিন পাকিস্তান আর ভারত ভাগ হয়ে যায়, এ দেশে আমার দাদা আসার পর থেকেই এ দেশে আমরা এই কাজ করি। বাবা চলে গেছে, বাবার স্মৃতিটা আমি ধরে রেখেছি। এখন যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, ততদিন এই বাংলাদেশের উপকারে লাগি। বাংলাদেশের এই কাজটা আমি আনাচে কানাচে এই কম্বল বহু জায়গায় থেকে অর্ডার আছে, তাদেরকে দিই। এর থেকে আমার সংসার চলে, এর থেকে বাল বাচ্চা সমস্ত পালি। আর এই অবস্থায় এই বৃদ্ধ বয়সে এই কাজ আমি করি। এটা আমাদের বংশর মানে আদি বংশ থেকেই চলে আসছে আমাদের এটা কাজ। এটা আজকাল নতুন না, এই শিল্পটা হারিয়ে গেল, আস্তে আস্তে হারিয়ে গেল কাকা। তো আমি যতদিন আছি, কবরে চলে গেলে তখন আর উপায় নেই। এই তো তখন যদি মানুষ একটু বলে যে আমাদের চাপাই নবাবগঞ্জে যে একটা জিনিস তৈরি হতো, ওই জিনিসটা কই আর পাবো না, আর জীবনেও পাবে না। আমি মরে গেলে যাও এই জিনিসটা তো হারিয়ে যাবে। তো আমি সরকারের কাছে হোক, বেসরকারি উদ্যোগ দিয়ে হোক, যেই দিয়ে হোক না কেন, এই শিল্পটাকে একটু টিকিয়ে রাখার জন্য তারা যেন জানতে পারে, বুঝতে পারে যে আমাদের দেশে এই জিনিসটা হতো, এটা হারিয়ে না যায়। এইটুকুনি তো আমি চাই। তো একজন কারিগর, একজন বিশেষ করে একটা কারিগর তৈরি করে যাক, যে কাজটাকে ধরে রাখবে। ভেড়াল নামের যে কম্বল ঐতিহ্যবাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ এবং দেশের জন্য খুব ঐতিহ্যবাহী কম্বল, কিন্তু কালের ক্রমে এটা প্রায় বিলুপ্তির পথে। এই পণ্যটা আমাদের নতুন উদ্যোক্তাদের মাঝে, তরুণ উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণের মাধ্যমে, এটা ঋষিকের মাধ্যমে প্রশিক্ষণ কিংবা সরাসরি তার কাছে হাতে কলমে শিক্ষার মাধ্যমে প্রসার করার জন্য এবং এটার অনলাইন মার্কেটিং জোরদারকরণের মাধ্যমে, চাহিদা সৃষ্টি করার মাধ্যমে এটাকে টিকে রাখার ব্যবস্থা করা প্রয়োজন। সেক্ষেত্রে বিশেষ চেষ্টা করছে যে একটা যদি এরকম 20 থেকে 25 জনের একটা টিম পাওয়া যায়, তরুণ উদ্যোক্তা, তরুণদের নিয়ে কাজ করা, তাহলে সরাসরি তাকে দিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবে। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাইছি। এতে আমরা এই শিল্পটা অন্তত বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারবো আশা করতেছি।